ট্রাস্ট ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম লিস্টেড এই ব্যাংকটি 2025 সালের সমাপ্ত বছরের বিপরীতে 13% ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে 1999 সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে সেটি কি হোল্ডে রাখবেন, নাকি সেল করে বের হয়ে যাবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ট্রাস্ট ব্যাংক পিএলসির যেই গত 31শে ডিসেম্বর 2025 সালে যেই বছরটা তাদের সমাপ্ত হয়েছে, সেই সমাপ্ত বছরের বিপরীতে এই ব্যাংকটির বোর্ড অফ ডিরেক্টরস টোটাল 13% ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ার হোল্ডারদের জন্য, এবং এই 13%-এর মধ্যে 8%ই হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি 5% হচ্ছে স্টক ডিভিডেন্ড। সো সেই হিসেবে এই 8+5 টোটাল 13% ডিভিডেন্ড পাচ্ছেন প্রতি শেয়ার হোল্ডার, অর্থাৎ প্রতি 10 টাকা যে ফেস ভ্যালু শেয়ার, সেটার এগেইনস্টে তারা কিন্তু 80 পয়সা করে তারা ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে, এবং বাকি লেটসে প্রতি 100 শেয়ারের বিপরীতে 5টা করে তারা বোনাস শেয়ার পাচ্ছে। এখন এই ট্রাস্ট ব্যাংক পিএলসির যে সর্বশেষ প্রকাশিত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন, সেই ইনফরমেশন মোতাবেক যেই ডিভিডেন্টের বিষয়টি আমি বললাম, টোটাল 13% ডিভিডেন্ড, সেই 13% ডিভিডেন্টের জন্য তারা রেকর্ড ডেট ফিক্স করেছে 11ই জুন 2026। এই ডেটে যাদের রেজিস্টারে যাদের রেকর্ড থাকবে শেয়ার হোল্ডারদের, তারাই প্রাপ্য হবেন এই লভ্যাংশের জন্য। এবং গত 31শে মার্চ 2026 তারিখ পর্যন্ত এই ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার ছিল 28 টাকা 22 পয়সা, এবং তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 পর্যন্ত এই ব্যাংকটির ন্যাপ পার শেয়ার ছিল 23 টাকা 75 পয়সা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 12 মাসের ব্যবধানে কিন্তু ব্যাংকটির ন্যাপ পার শেয়ার প্রায় 4.5 টাকার মতো বেড়েছে। সো ইটস এ পজিটিভ আপ ট্রেন্ড, এটা অবশ্যই একটি পজিটিভ সাইড ব্যাংকের জন্য। এবং পাশাপাশি ব্যাংকটির যেই আর্নিং পার শেয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 3 টাকা 22 পয়সা গত 31শে মার্চ 2026 তারিখে, এবং 31শে মার্চ 2025-এ ছিল 3 টাকা 1 পয়সা, অর্থাৎ তাদের ইপিএসও কিন্তু 21 পয়সা বেড়েছে। পাশাপাশি ব্যাংকটির যেই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা 31শে মার্চ 2026 তারিখে ছিল 11 টাকা 1 পয়সা, সেটাই আবার 31শে মার্চ 2025 তারিখে ছিল 11 টাকা 20 পয়সা, অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা, সেটা 19 পয়সা কমেছে এই 12 মাসের ব্যবধানে। সো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকটির ন্যাপ পার শেয়ার এবং ইপিএস গত 12 মাসের তুলনায় অবশ্যই বেড়েছে, বাট অপারেটিং ক্যাশ ফ্লো কিছুটা কমেছে। পাশাপাশি বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড এই ব্যাংকটির গত 2রা জুলাই 2026 তারিখ এট দ্য এন্ড অফ দ্য ট্রেডিং আওয়ার ব্যাংকটির লাস্ট ট্রেডিং প্রাইস ছিল 15 টাকা 70 পয়সা, এবং এই ব্যাংকটির বর্তমান যেই বাজার মূলধন সেটি আছে 1649 কোটি টাকা, এবং ব্যাংকটির যেই পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল সেটি আছে 1043 কোটি টাকা। এবং 2025 সালে যেই টোটাল 13% ডিভিডেন্ড ঘোষণা করেছে ব্যাংকটি, সেটার বিপরীতে তার ঠিক আগের বছর অর্থাৎ 2024 সালে তারা টোটাল 15% ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে 7.5% ছিল ক্যাশ ডিভিডেন্ড, আর বাকি 7.5% ছিল স্টক ডিভিডেন্ড। এবং বর্তমানে যদি আমরা পিই রেশিওর দিকে তাকাই, তবে লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক কিন্তু ব্যাংকটির পিই রেশিও গত 2রা জুলাই 2026 তারিখে 14 টাকা 14.54, অর্থাৎ অলমোস্ট 15 আমরা ধরতে পারি। তো ব্যাংকিং সেক্টর সাপেক্ষে পিই রেশিও অলমোস্ট 15। পিআর যে ব্যাংকগুলো আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টেড, সেটার সাপেক্ষে কিছুটা হাইয়ার আমাদেরকে বলতে হচ্ছে, বা কিছুটা ওভার ভ্যালুড বলা যায়, কারণ ব্যাংকিং সেক্টরের এভারেজ পিই রেশিও কিন্তু আরো কম ঢাকা স্টক এক্সচেঞ্জে। আর ব্যাংকটির যে ডিভিডেন্ড ইল্ড আছে, সেটা যেমন 2024 সালের বিপরীতে ছিল 3.41%। 2024 সালের টোটাল যে 15% ডিভিডেন্ড দিয়েছে, সেটার বিপরীতে ডিভিডেন্ড ইল্ড ছিল 3.41%। এবং এই ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় 2007 সালে। অবশ্যই এটি একটি এ ক্যাটাগরির শেয়ার, এবং অবশ্যই ইলেকট্রনিক শেয়ার তাদের আছে। পাশাপাশি তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর ডিরেক্টর যারা আছে
তাদের হাতেই কিন্তু ব্যাংকটির অ্যারাউন্ড 60% শেয়ার তারাই হোল্ড করে আছে, এবং সরকারি কোনো মালিকানা এই ব্যাংকে নেই। আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার যারা, অর্থাৎ যেটা মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ড ইত্যাদি ইত্যাদি যারা আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, তাদের হাতে 23% শেয়ার আছে ব্যাংকটির। ফরেনারদের হাতে কোনো শেয়ার নেই, এবং পাবলিক শেয়ার হোল্ডার বা রিটেল শেয়ার হোল্ডার যারা আছেন সেকেন্ডারি মার্কেটে, তাদের হাতে প্রায় 17% শেয়ার আছে এই ব্যাংকটির। ব্যাংকটির লোন স্ট্যাটাসের যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকটির শর্ট টার্ম কোনো লোন নেই, তবে তাদের লং টার্ম লোন আছে 4,177 কোটি টাকা। সো এটি একটা বিষয় আপনার এটি সিদ্ধান্ত নেওয়ার আগে। এবং ব্যাংকটির বর্তমান হেড অফিস আছে ঢাকা ক্যান্টনমেন্টে, যেই জাহাঙ্গীর গেটের সংলগ্ন যে স্বাধীনতা টাওয়ার সেখানে। তো এই ছিল সংক্ষেপে এই বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম লিস্টেড এই ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি ব্রিফ রিভিউ তাদের স্টক নিয়ে। এবং যেহেতু এটা ডিফেন্স সার্ভিসের ব্যাংক বা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে পরিচালিত একটি ব্যাংক, সো অবশ্যই তাদের ভিতরে সুশাসন বা ডিসিপ্লিন বা কর্পোরেট গভর্নেন্সের যে ডিউ কমপ্লায়েন্স সেটি তারা মেনে চলে, এবং চলে বলেই কিন্তু ব্যাংকটির এই ইপিএস বা ন্যাপ বা শেয়ার আমরা যদি ইয়ার টু ইয়ার কম্পারিজনটা দেখি, সেখানে কিন্তু একটা পজিটিভ আপ ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। তো এখন ব্যাংকটির শেয়ারে আপনি কি এখন বাই করবেন না সেল করবেন না হোল্ডে রাখবেন? তো আমরা যেটা দেখলাম যে লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক যেহেতু আমরা দেখলাম অলমোস্ট 15 তাদের পিই রেশিও, সেই হিসেবে কাইন্ড অফ একটু ওভারভ্যালুড বলতে পারি পিআর অন্যান্য যে লিস্টেড ব্যাংক আছে সেগুলোর সাপেক্ষে। তো এই মুহূর্তে বাই করার জন্য স্ট্রং পজিশন এটা না। যদি আপনার অলরেডি থেকে থাকে অবশ্যই হোল্ডে রাখতে পারেন। আর যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকে এবং আপনি যদি ইমিডিয়েটলি আপনার লিকুইড মানি দরকার, সেক্ষেত্রে আপনি এটা সেল করে বের হয়ে যেতে পারেন। বাট দ্য পয়েন্ট ইজ, আপনি যদি হোল্ডে রাখেন, তো সেক্ষেত্রে যেহেতু ব্যাংকটা ডিসিপ্লিন বা ডিফেন্স সেক্টরের একটি ব্যাংক, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা ডিউ কর্পোরেট গভর্নেন্স তাদের আছে, সেটি হোল্ডে রাখলে এবং ব্যাংকটির ব্যবসা যেহেতু ভবিষ্যতেও ভালো থাকার সম্ভাবনাই বেশি বা খেলাপি ঋণের মাত্রাও মোটামুটি কম, তো সেই হিসেবে হোল্ডে রাখলে ওভার দ্য টাইম অবশ্যই কিন্তু আপনার একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের একটা পসিবিলিটি আছে। আর যেহেতু ব্যাংকটির পেইড আপ ক্যাপিটাল 2,000 কোটি টাকার কম, সেই হিসেবে আগামী বছর থেকে বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলার মোতাবেক তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, বাট স্টক ডিভিডেন্ড দিবে। বাট সেই স্টক ডিভিডেন্ড কিন্তু আপনি সেকেন্ডারি মার্কেটে সেল করেও কিন্তু ক্যাশ ইনকাম করতে পারবেন। কাজেই ক্যাশ ডিভিডেন্ড না দিলেও বোনাস ডিভিডেন্ড, বোনাস শেয়ার থেকে কিন্তু ক্যাশ রিয়েলাইজেশনের এই সুযোগটি আপনার আছে সেকেন্ডারি মার্কেটে সেটি সেল করার মাধ্যমে। সো এই মুহূর্তে আমি মনে করি বাইং পজিশনে ব্যাংকটি নেই, তবে ক্যাপিটাল গেইন থাকলে সেল হতে পারে, বাট বেস্ট হচ্ছে হোল্ডে রাখা এবং টাইম টু টাইম আপনি যেই বোনাস, যেই ক্যাশ, ক্যাশের পরিবর্তে যে স্টক ডিভিডেন্ড পাচ্ছেন সেটা আপনি সেল করে গেইন হতে পারেন। আর ব্যাংকটির 2025 সালে সমাপ্ত অর্থ বছরে তাদের টোটাল যে ইনকাম ছিল সেটার মেজরিটি কিন্তু এসেছে তাদের ইনভেস্টমেন্ট ইনকাম থেকে। ইন্টারেস্ট ইনকাম কিন্তু তাদের কম, ইনভেস্টমেন্ট ইনকাম বেশি, অর্থাৎ ট্রেজারি বিল বন্ডে তারা যেই বিনিয়োগটা করে সেখান থেকেই তাদের মেজরিটি ইনকাম এসেছে কম্পেয়ার টু তাদের লেন্ডিং পোর্টফোলিও। যেহেতু প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অনেক কম, আবার ইন্টারেস্ট রেট হাই, বরোয়িং কস্ট হাই, যার কারণে ডিপোজিটরদের কেউ তারা যে আমানত নিচ্ছে আমানতকারীদের থেকে, সে আমানতের বিপরীতেও কিন্তু তাদের সুদ ব্যয় বেড়ে গিয়েছে। তো সেটার এগেনস্টে এই জন্য তারা বলছে যে সুদ ব্যয় বেড়ে যাওয়া, আবার লেন্ডিং পোর্টফোলিও বা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কমে যাওয়ায় তাদের ওই লেন্ডিং পোর্টফোলিও থেকেও ইন্টারেস্ট ইনকামটা কমে গিয়েছে। বাট ট্রেজারি বিল বন্ডে যেহেতু ইন্টারেস্ট রেটটা কম্পারেটিভলি হাইয়ার, সেজন্য ট্রেজারি বিল বন্ড থেকে তাদের ইনকাম আবার বেড়েছে, যার কারণে তাদের মেজরিটি প্রফিট সেটা এসেছে ওই ট্রেজারি বিল বন্ডে যে ইনভেস্টমেন্ট ইনকাম সেখান থেকে, ব্যাংকের যে কোর বিজনেস যেই লেন্ডিং পোর্টফোলিও সেখান থেকে নয়। তো এটা অবশ্যই একটা অ্যালার্মিং ইস্যু, কারণ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানেরই কিন্তু কোর বিজনেস থেকে যদি আয় আসে সেটা হচ্ছে পজিটিভ সাইন। যদি অন্যান্য সেকেন্ডারি সোর্স থেকে আয় আসে সেটা পজিটিভ সাইন না, কারণ হচ্ছে ওই সেকেন্ডারি সোর্স কোনো কারণে বাংলাদেশ ব্যাংক যদি পলিসি রেট ভবিষ্যতে কমানো শুরু করে, ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেট কমতে শুরু করে, তখন কি হবে? কাজে কোর বিজনেস থেকে যদি আয় আসে সেইটাই কিন্তু সাস্টেনেবল বিজনেস। তো এই ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ যদি আপনি দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই সেই স্টকের রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।